আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তোমাদের ম্যাথমেটিক্স 2 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সকল ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ দেখে কী করো? ভয় করো। ম্যাথ দেখেই তোমরা ভয় করো এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা এই ম্যাথমেটিক্সে ফেল করে থাকো। এই ফেল করার কারণ হলো কি তোমাদের হলো কি সিলেবাস না বোঝার কারণ, বা মানবন্টন বুঝতে পারো না, অথবা আগ্রহ কম। এই ভয়ের কারণে আগ্রহ কম। কিন্তু এই ম্যাথমেটিক্সে পাশ করা খুবই সহজ। যদি তোমরা সিলেবাসটুকু বুঝতে পারো, তোমরা নিজেরাই বলবে যে ম্যাথমেটিক্সে পাশ করা সহজ। সো ম্যাথমেটিক্সে কীভাবে অল্প পড়ে পাশ করা যাবে বা ভালো রেজাল্ট করা যাবে এই বিষয়ে ভিডিওর শেষে অথবা অন্য একটা ভিডিওতে বলবো। ততক্ষণে এই ভিডিওটি অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। চলো দেখি, শুরু করি। আংশিক ভগ্নাংশ জানার পূর্বে আমাদেরকে জানতে হবে কি ভগ্নাংশটা কী জিনিস। আমরা কি ভগ্নাংশ জানি? অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তোমরা দেখি ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো দুইটা সংখ্যাকে অনুপাত রূপে প্রকাশ, অথবা দুইটা চলক বা দুইটা রাশিকে অনুপাত রূপে প্রকাশ করা আমরা কি বলি? ভগ্নাংশ বলি। যেমন ধরো সাংখ্যিক দেখি ভগ্নাংশ 5/2, এটা একটা ভগ্নাংশ। এই যে উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে, এই উপরের সংখ্যাকে আমরা বলি কি? লব। আর নিচের সংখ্যাকে আমরা বলি হর। এটা কি ভগ্নাংশ মূলত 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমাদের এখানে লাগবে, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে লাগবে শুধু প্রকৃত আর অপ্রকৃত। চলো দেখি প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কি। অর্থাৎ আমার যদি এই যে লব আছে না, লবের চেয়ে যদি হর ছোট হয়, লবের চেয়ে হর ছোট হলে কি? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অর্থাৎ লবটা বড়, হরটা ছোট, অপ্রকৃত। আবার যদি লব ছোট হয়, হর বড় হয়, সেটাকে আমরা প্রকৃত বলে থাকি। প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তারপরে আমাদের আরেকটা আছে, যদি লব এবং হর যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা ধরে থাকি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এক্ষেত্রে লব কি? বড়, হরের চেয়ে বড়, আর এখানে হর বড়, লব ছোট, তাই নাকি? তারপরে দেখো, এটা কোনো সংখ্যার ক্ষেত্রে লব সমান হর যদি হয়, সেটাও কি? অপ্রকৃত। ঠিক আছে। এখন চলো আমরা দেখি এটাকে রাশির ক্ষেত্রে ভগ্নাংশটা কি। ধরো উপরে আছে আমার x², নিচে আছে আমার x³ + 1। এক্ষেত্রে আমার এই ভগ্নাংশটা কি? প্রকৃত না অপ্রকৃত? চলো এই যে দেখো, আমার যে চলক আছে x এর উপরে পাওয়ার কত? এখানে 2, এখানে কত? 3, তাই না? উপরে পাওয়ার যদি কম হয়, নিচে পাওয়ার যদি বেশি হয়, সেটা আমার প্রকৃত ভগ্নাংশ। আর উপরের পাওয়ার বা ঘাত যদি বেশি হয়, নিচে পাওয়ার বা ঘাত যদি ছোট হয়, সেটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। চলো এখন আমরা দেখি আংশিক ভগ্নাংশটা কি। আংশিক ভগ্নাংশটা হইল একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ। এই যে এখানে আমি 5টা ম্যাথমেটিক্স লিখে রাখছি, এটা দিয়ে আজকে আমরা শিখবো এই অধ্যায়ের সম্পূর্ণ যে অতি সংক্ষিপ্ত পাঠ। এই 5টা নিয়ম জানলে আমার পুরোপুরি সম্পূর্ণ অতি সংক্ষিপ্ত পাঠ আমার শেষ হয়ে যাবে। কি পাঠ? আমার অতি সংক্ষিপ্ত। চলো দেখি, আমার এই আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য আমার কয়েকটি ধ্রুবকের প্রয়োজন। সেই ধ্রুবকগুলো আমরা কি লিখবো? ABCD, অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে বড় হাতের অক্ষরগুলো আছে, ABCDE যতদূর পর্যন্ত আর কি জানি, এগুলো কি ধ্রুবক হিসেবে ব্যবহার করব। চলো দেখি, তোমরা যদি এই 5টা নিয়ম মনে রাখতে পারো এই অধ্যায় থেকে, যত অতি সংক্ষিপ্ত আসবে অবশ্যই তোমরা পারবা ইনশাআল্লাহ, এর বাইরে থেকে আসবে না। এবং রচনামূলক করতে গেলেও, সংক্ষিপ্ত করতে গেলেও এই পাঠটুকু আমাদেরকে জানতেই হবে। জানাটা কি বাধ্যতামূলক। চলো এই অঙ্কগুলো করার শুরুতে আমরা লক্ষ্য করব যে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, এটা প্রকৃত না অপ্রকৃত। প্রথমে আমরা একটা চিহ্ন দিব আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য। প্রথমে আমরা একটা 3টা টান দেবো। এই 3টা টানকে আমরা বলি অভেদ চিহ্ন। কি চিহ্ন?
এই তিনটা টার্মকে আমরা বলি কি অভেদ সাইন বা অভেদ চিহ্ন। এটা অভেদ চিহ্ন বা অভেদ সাইন। চলো অভেদ চিহ্ন দিলাম। তারপরে দেখো তো আমার এটা কি কি ভগ্নাংশ আছে, প্রকৃত না অপ্রকৃত। দেখো এখানে আমার আছে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাহলে নিচে পাওয়ার কত 2 আর উপরে পাওয়ার আছে আমার 1, তাহলে এটা আমার অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি দেখতে পাই নিচে আমার কয়টা গুণ আকারে আছে, নিচে আমার যে কয়টা গুণ আকারে থাকবে সেই কয়টা অংশে আমার কি হবে, ভাগ হবে। অর্থাৎ প্রকৃত অপ্রকৃতের ক্ষেত্রে এটা সেম, অপ্রকৃতিতে যখন যাবো তখন যেটা আসবে সেটা দেখাবো। চলো দেখি আমার এখানে দেখো তো কয়টা গুণ আকারে আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশ আমার গুণ আকারে আছে। তাহলে আমার কয়টার সমষ্টির উপর প্রকাশ হবে, দুইটার সমষ্টির উপর প্রকাশ হবে। চলো দেখি একটা সমষ্টি, একটা সমষ্টি। এই দেখো আমি বলছি কি ধ্রুবক আনতে হবে, ধ্রুবক সমষ্টির উপর প্রকাশ করার জন্য ধ্রুবক দরকার। তাহলে এখানে দিলাম ধ্রুবক এ, এখানে দিলাম ধ্রুবক বি। তাহলে এই যে প্রথম অংশ আছে, প্রথমটার নিচে x-1, দ্বিতীয়টা আছে x-2, এটাই হলো কি আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ। তারপরে চলো আমরা নিচেরটাই যাই, টাইপ নাম্বার 2 এ দেখি আমরা। দেখো তো এইটা আমার কি ভগ্নাংশ আছে, প্রকৃত না অপ্রকৃত। দেখো আমার এখানে আছে 3, এখানে আছে কি 1 2 3, নিচেও আছে 3, পাওয়ার নিচেও 3, উপরেও 3। তাহলে দেখো লব আর হর যদি সমান হয় আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ ধরবো, ঠিক আছে। তাহলে আমার যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, প্রথমে আমরা কি করবো, এখানে একটা অভেদ চিহ্ন দেব। অভেদ চিহ্ন দেওয়ার পরে এই যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে লবটা থাকবে, লবের সাথে যে সহগটা থাকবে, লবের সাথে সহগ এখানে 2 আছে না, লবের সহগটা আমার শুরুতে কি বসবে, প্লাস আকারে বসবে, প্লাস আকারে বসবে। তারপরে দেখো গুণ কয়টা আছে, গুণ আকারে আছে 3টা, তাহলে আমার 3টা অংশে বিভক্ত হবে। তাহলে এটা এ, নিচে আছে কি x-1, তারপরে এটা হলো কি বি x-2, তারপর আছে সি x-3। একদম। তারপরে চলো দেখি পরের পার্ট, পরের পার্টে দেখো পরের টাইপে, টাইপ নাম্বার 3, এটা দেখো আমার কয়টা গুণ আকারে আছে। দেখো তাহলে এটাকে দেখো কি প্রকৃত না অপ্রকৃত, এটা 1, এটা 1 2, উপরে আছে 1, তাহলে আমার কি এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এবং এর সাথে আরেকটা আছে, তাহলে 3 হচ্ছে, এটা কি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। চলো দেখি এইটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশের উপর প্রকাশ করব। চলো দেখি অভেদ চিহ্ন দিলাম, তারপরে কয়টা ভাগ আছে, 3টা, তাহলে 3টা অংশে আমরা কি করবো, বিভক্ত করবো। তাহলে দেখো প্রথমে আমরা এ দিলাম, বি দিলাম, সি দিলাম। এই যে প্রথমটা দেখছো পাওয়ার কত আছে, 2 আছে, পাওয়ার 2 আছে না, এখানে পাওয়ার আমার যত থাকবে, পাওয়ার যত থাকবে, পাওয়ার 1 থেকে ওই পর্যন্ত আমরা যাব। তাহলে প্রথমটায় পাওয়ার দিলাম 1, পরেরটায় পাওয়ার দেবো কত 2, তারপরে এই দুইটা গেল কিন্তু, তারপরে আমার আছে কি x-2, নিচেটাই দেবো x-2। এটা আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ হলো। যদি আমার এখানে পাওয়ার 3 থাকতো তাহলে আমার 3 পর্যন্ত যেত, এখানে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, তারপরে পরের অংশটা আমার বসতো, ঠিক আছে। তারপরে চলো আমরা দেখি টাইপ 4। টাইপ 4টাই আমরা আংশিক ভগ্নাংশ রূপে কীভাবে প্রকাশ করবো। টাইপ 4-এ আছে x/(x-1) × x² + 4। এটা দেখো ব্র্যাকেটের ভেতরে স্কোয়ার আছে, ব্র্যাকেটের যে ভেতরে স্কোয়ার থাকে, তাইলে আমার করণীয় কি, এটাও কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। দেখো উপরের পাওয়ার 1, নিচে পাওয়ার আমার 3, তাহলে আমার এটা কি প্রকৃত ভগ্নাংশ না। তাহলে চলো দেখি অভেদ চিহ্ন দিলাম। তাহলে আমার এটা কয়টা গুণ আকারে আছে, 2টা, এটা একটা গুণ আকারে, এটা একটা গুণ আকারে, তাহলে 1 ভাগ 2 ভাগ। তাহলে এখানে দেখো আমার এ, নিচে আছে কি x-1, এটা লিখলাম। তারপরে দেখো ব্র্যাকেটের ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে আমার 2টা ধ্রুবক ব্যবহার হবে, কয়টা ধ্রুবক, 2টা। ব্র্যাকেটের ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে আমার 2টা ধ্রুবক ব্যবহার হবে এই অংশে। তাহলে এখানে লিখবো বি লিখলাম, তারপরে একটা কি দেবো, এক্স দেবো, প্লাস পরবর্তী ধ্রুবক সি দেবো, আর নিচে x² + 4 দেবো, ঠিক আছে। কারণ কি ব্র্যাকেটের ভেতরে যদি x² বা স্কোয়ার থাকে তাইলে আমার একটা ধ্রুবকের সাথে একটা এক্স গুণ হবে, তারপরে পরবর্তী ধ্রুবক যোগ হবে। এটা হলো কি আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ। চলো দেখি পরবর্তী টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 হলো এই টাইপ 3 এবং 4 এর কম্বিনেশন পার্ট। চলো দেখি এখানে আমার কয়টা গুণ আকারে আছে, হয়তো কয়টা গুণ আকারে আছে, একটা, এখানে 2টা, অবশ্যই 3টা গুণ আকারে আছে। তাহলে চলো অভেদ চিহ্ন দিলাম, তাহলে 3টা অংশে বিভক্ত, এখানে ধরো 1টা 2টা 3টা, তাই না। চলো প্রথমে এখানে এ দিলাম, নিচে কি আছে এক্স দিলাম, তারপরে দেখো তো কি আছে x², অর্থাৎ কি হোল স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার আছে,
আর ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার আছে, এক্ষেত্রে আমার কী হবে? চলো দেখি। আমি বলছিলাম পাওয়ার যদি 2 থাকে বা 3 থাকে তাহলে পাওয়ার 1 থেকে আমার ওই পর্যন্ত পাওয়ার যাবে। তাহলে এখানে দেখো বি, তারপর ব্র্যাকেটের ভেতরে যে স্কোয়ার আছে এর সাথে একটা এক্স গুণ হবে প্লাস সি, তাই না? তারপর আমার নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1। পরবর্তীতে আমার কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 উপরে স্কোয়ার, এটাও কিন্তু আমার ব্র্যাকেটের ভেতরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে আমার এটার পরবর্তী ধ্রুবক কি? সির পরে ডি, এর সাথে একটা এক্স গুণ হবে প্লাস এফ ই, সরি ই। তাহলে এটাই আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ। এই নিয়ম ছাড়া আমাদেরকে আরেকটা নিয়ম এসে থাকে, মানে আরেকটা নিয়ম আছে যেটা ধরো ডিসি আমার এই গুণ আকারে থাকে না, উৎপাদকে বিশ্লেষণ করা থাকে বা ঢালাও একটা রাশি দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, তাই না? তো সেই একটা নিয়ম কি, ধরো এটা মিশাই দিই, দেখাচ্ছি এখানে। ধরো একটা রাশি আছে, এরকম একটা রাশি আছে, ধরো 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18। ধরো এইটা একটা রাশি আছে এবং একে বললো যে আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করো। আমার নিচে কি গুণাকারে আছে? কিছু নাই তো, গুণাকারে নেই। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে? গুণাকারে বানায় নিতে হবে, তাই না? তাহলে চলো গুণাকারে বানাই নিই আমরা। গুণাকারে কীভাবে বানাই নেব? গুণাকারে আমরা কীভাবে বানাবো? আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। চলো এখানে উৎপাদকে বিশ্লেষণ করে তো আমরা সবাই জানি 1 ডিভাইডেড দেখি এখানে 18 আছে, এক্স স্কোয়ার আছে, শেষে আছে, শুরুতে আছে কি 1 আছে। তাহলে দেখো আমরা 18কে এমনভাবে ভাঙবো, 18 আর এর সহগকে গুণ করে যেটা হবে সেটাকে আমরা এমনভাবে ভাঙবো, যোগ বিয়োগ করে যেন মাঝেরটা মেলে এবং গুণ করলে যেন শেষেরটা মেলে, তাই না? দেখো তো আমরা 18 আর 1কে গুণ করলে কত হয়? 18ই হয়। 18কে এমনভাবে ভাঙবো যেন কী হবে? যোগ বিয়োগ করলে মাঝেরটা মেলে। তাহলে কীভাবে হবে? দেখো তো 18কে আমরা কীভাবে ভাঙতে পারি? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাই না? 9 দুগুণে 18 হলে পরে 9 থেকে যে 2 বাদে আমার 7 হচ্ছে। যে চলো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x, এই যোগ বিয়োগ করলে আমার কী আসে? সরি, এখানে 2x, যোগ বিয়োগ করলে আমার 7x আসে না? তাহলে মাইনাস কি 18, তাহলে 9 দুগুণে 18 মেলে। তাহলে চলো 1 ডিভাইডেড এখান থেকে দেখো এক্স যদি কমন নেই, এক্স কমন নিলে পরে আমার থাকতেছে কি এক্স প্লাস 9, এখান থেকে 2 কমন নিলে আমার থাকে এক্স প্লাস 9, তাই তো? তাহলে কমন আনকমনের ভেতর থেকে একটা নাও, তাহলে আমার থাকে 1 ডিভাইডেড এক্স প্লাস 9 এক্স মাইনাস। এই যে আমরা পাইলাম। এখন তোমরা একে তোমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারো। এই যে গুণ, দুইটা আমি গুণ আকারে পাইছি, তাহলে আমার কি হবে? দুইটা অংশে বিভক্ত হবে, ঠিক আছে? দুইটা অংশে বিভক্ত হবে না? অবশ্যই দুইটা অংশে বিভক্ত হবে। তাহলে আমার এই আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ কী হবে? আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ হবে এ এক্স প্লাস 9 প্লাস বি এক্স মাইনাস 2। এটাই তো আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ, তাই না? সো তোমরা অনেকেই ম্যাথ দেখে ভয়ে থমকে যাও, ম্যাথ পড়তে ইচ্ছা করে না। ম্যাথের যদি তোমাদেরকে সিলেবাস বোঝাই দেওয়া হয়, ডিপ্লোমা স্টুডেন্টদের ম্যাথে পাশ করা খুবই সহজ, খুবই সহজ। তোমরা মনে করো পাশ করার জন্য সবই পড়তে হবে, সব পড়ার প্রয়োজন হয় না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা যদি পাশ করার ইচ্ছা থাকে, পাশ করার যদি ইচ্ছা থাকে বা ওইরকম ডেডিকেশন থাকে, তাহলে তোমরা অবশ্যই পাশ করতে পারবা। পুরোটাও পড়া লাগবে না, তোমাদেরকে জাস্ট সিলেবাসটুকু বোঝাই দিলে পাশ করতে পারবে। দেখো ম্যাথ 2-তে আমার পার্ট আছে কয়টা? একটা বীজগণিত পার্ট আছে, একটা ভেক্টর পার্ট আছে, একটা কি ক্যালকুলাস পার্ট আছে, তাই না? তাহলে পূর্ববর্তী আমরা কোশ্চেনগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে প্রত্যেক পার্ট থেকে রচনামূলক থাকেই। শুধু যে ক্যালকুলাস পার্ট থেকেই আসে তা কিন্তু না। তোমরা হলে ক্যালকুলাস দেখে ভয় করো, যদি ক্যালকুলাস সহজ, অর্থাৎ সূত্র প্রয়োগ করলে আমার ম্যাথ সলভ হয়ে যায়। তো তোমরা যদি ক্যালকুলাস পার্টকে ভয় করো, তোমরা অন্য দুইটা পার্ট যদি প্রপারলি পড়তে পারো, ইনশাল্লাহ পাশের মার্কটুকু উঠবে। ক্যালকুলাস পার্ট থেকে যদি 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার পড়ো, তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। তো ধরো এখানে আমার পার্ট আছে কয়টা? এই যে ম্যাথ 2-তে পার্ট আছে আমার 3টা। সো এই 3টা পার্ট নিয়ে বিশ্লেষণপূর্বক আলোচনা নেক্সট ভিডিওতে করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।